চারিদিকে বর্ষায় ক্লান্ত, আকাশে ঘন ঘন মেঘ, সারাক্ষণ বৃষ্টি, ভেজা রাস্তা, কারো মন ভিজে, কারো হয়তো শুকনো। এর মধ্যেই দেখা হলো আমাদের প্রশান্ত রায়ের সাথে, প্রশান্ত বাসুর সাথে। সবাই চেনে, সবাই জানে, তবু একবার নতুন করে দেখা এই তৃতীয় নয়নের মাধ্যমে সেই মানুষটা কীরকম, তাই নিয়ে আজকে মনোমিতান। প্রশান্ত, আমরা সবাই এটা জানি যে তুই মানে যখন কলেজে আমাদের ভর্তি হলি তখন তুই কাটিয়ার থেকে এসেছিলি। না, ব্যাপারটা তা ঠিক নয়। অ্যাকচুয়ালি আমি মাধ্যমিক পাশ করি কাঠিয়ার রামকৃষ্ণ মিশন থেকে। কাঠিয়ার রামকৃষ্ণ মিশন থেকে পাশ করার পরে আমি এখানে চলে আসি। এখানে এসে আমি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজেই ভর্তি হই, মানে 11 আর 12 ঋষি বঙ্কিমচন্দ্র কলেজেই, মানে শুরুটা আমার 11-12 ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকেই হয়। আচ্ছা, তার আগে কাঠিয়ার থেকে এসে কলকাতাতে 11-12। তার আগে হিস্ট্রি মানে শুরু করি, মানে তার আগে তো আমার জন্ম কাঠিয়ারই, বাবা চাকরি সূত্রে কাঠিয়ারই থাকতেন। আচ্ছা, তো সেখান থেকে স্কুলিং, সেখান থেকেই মাধ্যমিক পাস, তারপরেই কলকাতায় চলে আসা, মাধ্যমিকের পরেই কলকাতায় চলে আসা, এবং পরের পড়াশোনাটা কলকাতাতেই, এবং বাদবাকি লাইফটা অনেকটা এখানেই। তো কলেজ পাস তো করে গেলাম আমরা হই করে 91 সালে, তাই তো? 89 সালে ভর্তি হলাম, 91-92-তে বেরিয়ে গেলাম। তো 91-92-তে বেরিয়ে গিয়ে এই আজকে তুই যেখানে আছিস, এই জার্নিটা যদি একটু শর্টে বলিস। 89-এর থেকে 91, এটা তো কলেজে বেরিয়ে গেল। কলেজ লাইফে 91-এ বেরিয়ে যাওয়ার পরেই, এই মাস 5 আর কি পরেই আমি চাকরিতে জয়েন করি। এই চাকরিতে? হ্যাঁ, এই চাকরিতে জয়েন করি। ব্যাপারটা হচ্ছে এটা খুব শর্ট পিরিয়ডে জয়েন করি। হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যে আমি চাকরিতে জয়েন করিনি। 91 থেকেই, মানে 91-এর শেষের থেকেই আমার চাকরি শুরু। ব্যাপারটা হচ্ছে আমি এই প্রফেশনটাকে, মানে যেই প্রফেশনে আমি আমার এই দীর্ঘ 32-33 বছর কাটাচ্ছি, এখনও আছে আরও 4 বছর, 4.5 বছর। এটা বলতে গেলে মানে সরকারি চাকরি চেষ্টা করাটা আমার হয়ে ওঠেনি। আমার বাবা গার্ড ছিলেন রেলওয়ে, দাদা ড্রাইভারের চাকরিটা পাওয়ার 1 বছর, হ্যাঁ, রেলের ড্রাইভার হয়ে জয়েন করে। দাদা চাকরিটা এই রেলের ড্রাইভার জয়েন করার 7-8 মাস মধ্যে, মানে সময় বিফোর 7 মান্থ ও এই প্রফেশনে ছিল, একটা কোম্পানিতে ছিল। তো বাড়িতে আমি গ্র্যাজুয়েশন হওয়ার পরে ওকে ঠিক এই প্রফেশনে দেখি, এবং সামহাও আমার এই প্রফেশনটাকে ভালো লাগে। তো তখন আর কি সেই ভালো লাগাটা আমার মনের মধ্যে এমনভাবে ছিল যে আমি গ্র্যাজুয়েশন পাস করার পরে বেশিক্ষণ সময় আর বসে থাকিনি, আমি এই প্রফেশনের মধ্যে। এটা বিরাট, আমরা কেউ পেয়েছি 94, কেউ 95। না, আমি 91-এর অক্টোবর থেকেই আমি। কেন এই চাকরিটার মধ্যে ভালো লাগার মধ্যে কী কারণ লাগতে পারে? ভালো লাগার মতন মানে জানি না, বাড়িতে দাদাকে দেখতাম, একটা সমাজের সবচেয়ে নোবেল মানুষদের সঙ্গে ওঠা বসা, তাদের সঙ্গে যাওয়া, এবং চাকরিটার মধ্যে একটা আলাদা জৌলুস ভাব ছিল। এখন হয়তো অনেকটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু ছিল, সেটা আমাকে খুব টানতো। হ্যাঁ, আর এই ব্যাপারগুলো নিজেকে প্রুভ করা বারে বারে, এই জিনিসটা আমার ছোটোর থেকেই ছিল, বারে বারে আমি কিছু করব। ফলে আমি এই প্রফেশনটাকে খুব সেজে গুজে দাদা বেরোতো গাড়ি নিয়ে, হ্যাঁ, আসতো, মিটিং করতো, কনফারেন্স হতো, হ্যাঁ, ডক্টরস কনফারেন্স করতো, বাড়িতে এসে শুনতাম। এই জিনিসটা আমার গ্র্যাজুয়েশন হওয়ার পরের থেকেই আমি মনের মধ্যে নিয়ে ফেলেছিলাম। ফলে আমি দেখেছিলাম যে আমি এটাতেই সুবিধা। ব্যাপারটা এরকম যে মা আর কি চাইতো আমি রেলে চাকরি পাই, কারণ দাদা রেলে চাকরি করতো, বাবা রেলে চাকরি করতো। তো বাবাকে মা বলতো সবসময়, আরে ও কেন রেলে চাকরি করবে না, ও কেন রেলে জয়েন করতো। বাবা বলে, আরে পরীক্ষা তো দিক। তো কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি পরীক্ষাই দিইনি। আমার এই প্রফেশনটা মনের মধ্যে গেঁথে গেছিলো, এবং এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমার যতটুকু করা হয়, যে 1-2 কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আমি সাথে সাথে এই প্রফেশনে জয়েন করি। সেই হিসেবে দেখতে কিন্তু বেশ সার্থক, কিন্তু যেটা ভেবেছিলি সেটাই করেছি। আমরা
অনেকে এসে ছোটোবেলায় রচনা লিখতাম না, যে কেউ ডাক্তার হবো, কেউ ইঞ্জিনিয়ার হবো, অনেক বড় এসে লিখতাম, কিন্তু ওই লেখার মধ্যেই। তারপরে যখন আসলে আমরা জীবন সাগরে নামলাম, যে যেদিকে পারলাম ঝাঁপ মারলাম। তুই কিন্তু নির্দিষ্টভাবে ঝাঁপ মেরেও সেখানে আমি নির্দিষ্টভাবেই ঝাঁপ দিয়েছি, আমি জানি এই প্রফেশনেই থাকবো এবং এটাতেই এন্ড করব, এই ক্যাপাবিলিটি আমার মধ্যে ছিল। ফলে ঝড় ঝাপটা যাই এসছে আমি প্রতিটাই সেই রকমভাবেই পার করে 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 আজকে এই জায়গাটায় এসেছি। বিশ্বাস ছিল তাহলে? হ্যাঁ, আমার বিশ্বাস ছিল যে আমি পারবো, এটাতেই আমার মানে ভালো হবে আর কি, ভালো কিছু করব। এই যে ছোট তোরা মানে এক ভাই এক বোন তোরা, না দুই ভাই? না, আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। তো 2 ভাই 1 বোন এখন তো সব ভিন্ন ভিন্ন জায়গা রয়েছে। হ্যাঁ, দিদি আমার মানে জন্মস্থান যেখানে কাঠিয়ারে বাবা মা আছেন ওখানেই আছে। দাদা কলকাতায় থাকে, কলকাতা মানে শ্রীরামপুরে থাকে, ও মেট্রো রেলের এখন ড্রাইভার। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটরম্যান ছিল, সেখান থেকে এখন ও মানে ছোটোবেলায় তুই মানে, এখন তো অবশ্য আমাদের যেহেতু প্রৌঢ়ত্ব চলে এসছে, হ্যাঁ, এখন তো আমরা সবাই ছোটোবেলায়ও কি তুই এরকমই শান্তশিষ্ট ছিলি? মারধর খেয়েছিস? আমার যতটা মনে হয় আমি ভীষণ শান্ত ছিলাম। নামটার সঙ্গে সামঞ্জস্য রেখে বলছি না, আমি ভীষণ শান্ত ছিলাম। আমি ক্লাস 8 অবধি মানে স্কুল থেকে আসার পরে এমনি খেলাধুলো, যে সামনে একটু খেলাধুলা হতো করতাম, কিন্তু মা যেখানে যাবে মায়ের সাথে সবসময় যাওয়া, মার আঁচল ধরে সবসময় যাওয়া, এখানে কারো বাড়িতে গেলেও মাকে ধরে থাকতাম। হ্যাঁ, মানে কোনো রকমভাবেই দুষ্টুমি ব্যাপারটা আমার মধ্যে সেই রকমভাবে ক্রিয়েট করেনি, এবং আমি দুষ্টুমি করতামও না। হ্যাঁ, তো আমি কোনোদিনই যে খুব বেশি মানে ছটপটে বা দুষ্টুমি করতাম বা এরকম, আমার মধ্যে সেই জিনিসটা ছিল না। এদিকে প্রশান্ত ঠিক তার অপোজিট ছিল আমাদের ক্রিমিনাল। এবার প্রশ্ন উঠবে, ক্রিমিনালকে তোরা খুঁজে বের কর। তার সাথে কথা হয়েছিল কোনো একদিন মনমিতারিতে। ক্রিমিনাল কিন্তু একটু উল্টো ক্যারেক্টার, মানে সারা পাড়া জ্বালিয়ে খেতে। যাই হোক, তুই এই যে এখানে, আচ্ছা তুই কাটিয়ার থেকে তুই তো ঢুকে এলি চাকরিতে, ঠিক আছে, এইখানে বাড়ি করলি, কলকাতায় বাড়ি করলি, কাটিয়ারে করলি না? কাঠিয়ারে তো আমাদের নিজেদের বাড়ি। হ্যাঁ, বাবা চাকরির পরেই ওখানে বাড়ি হয়ে যায়। অ্যাকচুয়ালি আমার বাবা ইস্টার্ন রেলে খেলতেন, সেখান থেকে আমার বাবা NF রেলওয়ে খেলতে যায় আর কি। আচ্ছা আচ্ছা। বাবা তো আমাদের মদনপুরেই বাড়ি। আচ্ছা, মদনপুরে থাকতো বাবা, কাছড়াপাড়াতেও পড়াশোনা করেছে, তো মদনপুরেই বাড়ি। তো বাবা চাকরির সূত্রে মানে আর কি খেলাধুলাতেই যেহেতু চাকরি বাবা, তো খেলতে NF রেলওয়ে হয়ে বাবা খেলতে যায়। খেলতে গিয়ে বাবা খুব ফরওয়ার্ডে খেলতেন, খুব ভালো গোল করে। সেই সময় তো কোনো হোটেল কালচারগুলো ছিল না যে হোটেলে থাকতো প্লেয়াররা, সেই সময় যারা যারা জানাশোনা তারা নিজেদের বাড়িতে নিয়ে যেত। তো বাবা খুব ভালো গোল করেছিল বলে আমার মামা বাবাকে নিয়ে যায় নিজের বাড়িতে। নিজের বাড়িতে না নিয়ে যাওয়ার পরেই মায়ের সঙ্গে পরিচয়, এবং ওখানেই বাবা বোল্ড আউট। আচ্ছা, বলে আমাদের কাঠিয়ারেই থেকে যায়। বাবা পরে ট্রান্সফার নিয়ে NF রেলে ট্রান্সফার করে নেয় নিজেকে, আর বাবা ইস্টার্ন রেলে ফেরেনি। আচ্ছা, তো তুই কি বোল্ড আউট হলি? ওটা তো একটা অনেক বড় গল্প আর কি। আমি তো উচ্চ মাধ্যমিক নৈহাটি কলেজ থেকে পাশ করেছি। তখন তো সঞ্জিতার সাথে পরিচয় ছিল না? সেই সময় সঞ্জিতার সঙ্গে পরিচয় ছিল না, এবং আমারও কোনো পার্সোনাল কোনো মানে ছিল না যে আর কি। না, তুই তো বরাবরই শান্ত ছিল। আমি সেই রকমভাবে করতাম না। আমি আমার এক বন্ধু আর আমার দাদা মিলে ব্যারাকপুরে আমরা থাকতাম। ব্যারাকপুরে একটা ঘর ভাড়া করে আমরা থাকতাম। দাদাও পড়াশোনা করছিল, তখন ইঞ্জিনিয়ারিং করছিল, আমিও পড়াশোনা করছি। উচ্চ মাধ্যমিকের পরে গ্র্যাজুয়েশনে আমরা যখন ওখানে ভর্তি, আবার মানে আমার রিঅ্যাডমিশন আর কি, গ্র্যাজুয়েশনে আবার ওখানে ভর্তি হয়ে গেলাম। সেই সময় বলতে গেলে আমার যেটা ভালো লাগা সেটা ছিল রাজনীতি আর কি, ছাত্র রাজনীতি ভালো লাগার ব্যাপারটা ছিল আর কি তখন। তো তাতেই অনেকটা সময় কেটে যেত কলেজে। তো ব্যাপারটা হচ্ছে যে আমার যারা বন্ধু, যারা এখন 89 আরবিসিয়ান্স, তার মধ্যে একটা গ্রুপ ছিল যারা আমাদের সঙ্গে থাকতো একসাথে, মঞ্জুশ্রী, আমি, বিউটি, হ্যাঁ, মনোজ, এরা মানুষ, এরা অনেকে একটা গ্রুপ, আমরা সঞ্জীব, এরা সবাই আমরা একসাথে থাকতাম। তো হঠাৎ একদিন, তো অনেকদিন মানে শুরু হয়ে গেছে কলেজটা, একদিন হঠাৎ আমাকে মঞ্জুশ্রী বললো, তোদের কাঠিয়ারের একটা মেয়ে আমাদের এই কলেজে পড়ে। তো শুনলাম, ব্যাস শোনাটুকুই, ওর মধ্যে কোনো উত্তেজনাও ছিল না, কিছুই ছিল না। কারণ আমি বললাম তো যে আমি যে আমার যে পড়াশোনার পরে যেটা ভালো সাবজেক্ট সেটা আমার রাজনীতি, সেটা আমার ছাত্র রাজনীতি, এবং মানে ওটাই ভালোভাবে করতাম। মানে কলেজে গিয়ে যদি 2টো ক্লাস করতাম তো 2 ঘন্টা SFI থাকতাম এরকম। তো যাই হোক, তারপরে বাবা শুনলাম আমি এই ঘটনাটা, যে ঠিক আছে। তারপরেও অনেক দিন পরে একদিন হঠাৎ ওই আমাদের কলেজ থেকে দেখবি ঢুকেই
বড় গেটটা দিয়ে ঢুকেই বাঁদিকে আমাদের এই ল্যাবরেটরি ছিল, কেমিস্ট্রি ল্যাব ছিল। তো আমরা ওখানে তো যেতাম ল্যাবরেটরির জন্য। তো একদিন হঠাৎ আমাদেরও ক্লাস পড়েছে, আমি যাচ্ছি আর ওর মনে হয় আগে শেষ হয়ে গেছে সঞ্চিতা, ও বেরোচ্ছে। তো মঞ্জুশ্রী আমি এই দুজনে যাচ্ছি, হঠাৎ করে ওর সঙ্গে দেখা। তখন মঞ্জুশ্রী আর আমি ছিলাম, আর কেউ ছিল না সাথে। তো মঞ্জুশ্রী বলে, এই দেখ এটাই সঞ্চিতা, কাঠিয়ারে থাকে। তো জাস্ট ওর সঙ্গে আমার মানে কথা হলো। তো 2-3টা কথা খুব তাড়াতাড়ি হয়। তুই কাঠিয়ারে কোথায় থাকিস? আমি বললাম তুই কাঠিয়ারে কোথায় থাকিস? তো ও বললো আমি উটিপাড়ায় থাকি। আমি বললাম আমি 2 নম্বর কলোনিতে থাকি। হ্যাঁ, তো বললো আচ্ছা আচ্ছা, তো তুই কি এর মধ্যে বাড়ি যাবি? আমি বললাম হ্যাঁ বাড়ি যাবো। তো বললো তবে একটুখানি দেখা করিস পরে, একটু কথা আছে। তো তারপরেও আবার কিছুদিন ক্লাস করছি, দেখা হয় না, কিছু হয় না। হঠাৎ করে আবার 10-15 দিন পরে দেখা হলো। তাই আমি বললাম আমি বাড়ি যাবো। তো বললো ঠিক আছে, বাড়ি গেলাম বাবা মার সঙ্গে। তখন তো আমাদের একমাত্র উপায় ফোনের ব্যাপার না, ওই চিঠি, বাবাকে চিঠি দেওয়া বা মানি অর্ডার করে টাকা আনানো বা এইসব ব্যাপারগুলো থাকে। থাকতে গেলে, বাইরে থাকতে গেলে যে পয়সা মানে অর্থের প্রয়োজন, সেটাও ওই রকম কেউ আসতো, এসে দিয়ে যেত বাড়িতে আমার এখানে এইরকম, বা মানি অর্ডার করা হতো এরকম। তো বললো একটু যদি পারিস আমাদের বাড়িতে একটু মা বাবার সঙ্গে দেখা করিস। ও একা থাকতো এখানে, ওর মা বাবা। তো আমি গেলাম, ওর মা বাবার সঙ্গে দেখা করেছিলাম। এমনি যাওয়া হয়, যেভাবে যাওয়া ওনাকে। তো উনি বললো বাহ তুমি ওখানেই পড়ো? হ্যাঁ ওখানেই পড়াশোনা করি। ব্যাস এইটুকুর মধ্যেই সীমাবদ্ধতা ছিল আর কি। তাই এসে ওকে ওর বাবা যে চিঠি লিখে দিয়েছিল সেই চিঠিটা দিয়ে দিলাম। আর ও একটা চিঠি দিয়েছিল আমাকে, সেই চিঠিটা আমি ওর বাবা মাকে দিলাম। পত্রবাহক? হ্যাঁ, পত্রবাহকের কাজ। মানে ওই সময় আমার কাজটা পত্রবাহকেরই ছিল, সেই প্রথম মানে ওদের বাড়িতে যাওয়া। তারপরে আমি আমার বাড়িতে এসে কয়েকদিন পরে আবার কলেজে ফিরে আসলাম। তো ওর বাবার চিঠিটা ওকে দিয়ে দিলাম। ও ভালো লাগে, ঠিক আছে। তারপরে আমাদের যাওয়া আসাটা হঠাৎ করে একসাথে ফেরা, যেহেতু ও ইছাপুরে নামতো, আমি বেলঘড়িয়া যেতাম। তো বেলঘড়িয়া যেতাম, তো এই ট্রেনে আর কি একসাথে যাওয়া আসা আমাদের। তো যাওয়া আসা হতে আমিও গল্পের বই পড়তে ভালোবাসতাম, আর ও তো ভীষণই, কিছু গল্পের বইয়ের বিনিময়ে আর কি পড়া। এই হতে হতে এই কথা মনটা বিনিময়, হ্যাঁ বিনিময় হতে হতে এই ব্যাপারটাই আর কি শেষে, এবং সেটাই একদম সেখান থেকেই শুরু, এবং এখানেই আমার একটা সুন্দর সাহিত্য রসের বোধ রয়েছে। হ্যাঁ, প্রতিটা বই কিছু বই পড়তে দিত আমাকে, আমি কিছু বই পড়তে দিতাম ওকে, এইরকম। তার মধ্যেই ভালো লাগা এবং বলা, সেটা প্রকাশ করা। দিওয়ালি তোর বাবা ফ্রন্টিয়ার রেলে খেলতো, নর্দার্ন রেলে খেলতো, তো সেই হিসাবে তুই খেলাধুলা দিয়ে যাসনি? না, আমি খেলাধুলা যেতাম না, আমার দিদি খেলাধুলা বেশি ছিল। আমি আর আমার দাদা কোনোদিনও খেলাধুলা করতাম না। খেলাধুলা মানে ভালোই লাগতো না, এমনি ক্রিকেট দেখতাম, সব ফুটবল দেখতাম, এইরকম দেখাশোনার মধ্যে। নিজে মাঠে নেমে খেলার মতন কিছু ছিল না। ডাঙ্গুলিটা খেলতাম, গুলি খেলতাম, ডাঙ্গুলি খেলতাম, এইসব। আর দিদিদের সঙ্গে মাঠে এটা দৌড়োদৌড়ি হলো, ওরা খেলছে দেখছি, এইরকম করেই কেটে যেত আর কি। সেই রকমভাবে নিজে কোনোদিনও খেলে মানে খেলার ব্যাপারটা নেই আমার। বাড়িতে সবচেয়ে প্রিয় কে ছিল, মা না বাবা? সবচেয়ে প্রিয় তো আমার মা। আর মার খেতিস কার কাছে বেশি? মার কাছে। মা কোনোদিনও মারতো না, মা মারতো না, কারণ মা পড়ায় হয়তো 1-2বার মানে কানমোলা খেয়েছি, মা মারতো না। মা বাবাকে ইন্সপায়ার্ড করতো মারার জন্য। আচ্ছা, মানে দিনের যতগুলো দুষ্টুমি আর কি, কারো বাড়িতে দুষ্টুমি তো ওই রকম না, কারো বাড়িতে দিদির সঙ্গে গেছে, দিদি দুষ্টুমি করে কুল পেরেছে, এবার আমি ওর সঙ্গে ছিলাম, ফলে দুজনকেই পানিশমেন্ট। হ্যাঁ, তো দিতে গিয়ে আসলো বাবা অফিস থেকে, তখন রানিং স্টাফ বাবারা, গার্ডের চাকরি, মালগাড়ি নিয়ে চালিয়ে 3 দিনে 4 দিনে আসা আর কি বাড়িতে। এসে বাবাকে ঠিক যেই সময়টা বললে বাবা মানে খুব ভালোভাবে আমাদের শাসন করতে পারবে, সেই সময়টা বাবার কানটা ভালো মতন ভরে দিল মা। দেওয়ার পরে বাবা শুরু করলো। তো শুরু করতো বড়কে দিয়ে, মানে দিদিকে দিয়ে বা দাদাকে দিয়ে, দাদাকে দিদিকে, তারপরে আমি আস্তে আস্তে ততক্ষণে পাড়ার 2-3 জন লোক জড়ো হয়ে যেত আমাকে বাঁচানোর জন্য। মানে আমার গায়ে আঘাত লাগার আগেই আমি এত চেঁচিয়ে উঠতাম যে আমি বিশেষ করে মার খাইনি, দাদার উপরে বেশি গেছে সেটা। সেদিন তো বাবা সিরিয়াল মেনটেন করতো। হ্যাঁ, সিরিয়াল, প্রথমে দাদাকে, তারপরে দিদিকে, তারপরে আমাকে মারতে যাওয়ার আগেই পাড়ার 2-3 জন লোক দৌড়ে চলে আসতো যে মারবে না এইরকম। সেটা বছরে 1-2বার মা ইন্সপায়ার্ড করে আমাদেরকে, মানে যে মারলে আর কি ঠিক থাকবো, এটা করতো আর কি। এই যে তুই বললি একটু আগে যে আমাদের অনেকেই তখন ছিল, মানে কলেজে ওঠা মানে একটা রাজনীতি বোঝা, বিরাট বড় বদ্ধ হয়ে গেছি, বা অনেকের স্বপ্ন দেশ উদ্ধার করবো, এই করবো সেই করবো, একটা বেশ আলাদা একটা থ্রিল। তো সেই যে রাজনীতি করেছিলি তখন যৌবনের প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে, আজকে তো যৌবন শেষ, প্রায় প্রৌঢ়ত্বের কাছাকাছি চলে এসছি আমরা, তা সেই উৎসাহ কি এখনো পাস? সেই উৎসাহ বা সেই মনোভাবনা এখনো আছে? রাজনীতি এখন সে সময় ভালোবাসিস?
বা বেশি ছিলি তখন মন দিয়ে? প্রথম তো ভালোভাবেই বেশি ছিলাম, মানে ভালোবাসতাম, মানে রাজনীতির সঙ্গে সবসময় থাকতেও চাইতাম, মানে এই ব্যাপারগুলোর সঙ্গে চাকরি সূত্রে ট্রেড ইউনিয়নের মানে সাথে যোগ হওয়া এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সংগঠনের পদেও ছিলাম এবং লাস্ট 2014-তে আমি সমস্ত পদ থেকে আস্তে আস্তে সরে যাই, সাংগঠনিক সমস্ত পদ থেকে সরে যাই। তো সেই ভালোবাসা ভালো লাগাটা আছেই, সেটা একটু কারণ কিছু কারণ বা কোনো কিছু মতানৈক্য হওয়ার জন্য রাজনীতি থেকে মানে ট্রেড ইউনিয়ন থেকে সরে আসা, কিন্তু এখনও মানে সেই ভালো লাগা ভালোবাসাটা আছে এবং সেটাই থাকবে শেষ দিন অবধি। এবং এইভাবেই আমি সে রাজনীতি ভালোবাসা ঠিক আছে থাকলো না, সেই উদ্যমটা যেটা ছিল সেই উদ্যমটা আর বয়সে পড়বে, কিন্তু 2014 দার্শনিকতা বোধ বা মূল্যবোধ যে রাজনীতি তখন পেয়েছিলি খুঁজে, আর সেই মূল্যবোধটা একই রকম ভাবে শুরু যাচ্ছে। অনেক পাল্টেছে রাজনীতি। তখনও ব্যাপারটা সেই রকম ভাবে বুঝতাম না রাজনীতিটা, মানে যে উদ্যম নিয়ে করতাম, মানে প্রতিবাদ, হ্যাঁ, এই প্রতিরোধ গড়ে তোলো বা প্রতিবাদ করো বা অন্যায়ের বিরুদ্ধে লড়ো, এটাতে মানে অনেকটা স্বার্থের জায়গা ছিল। সেই স্বার্থের জায়গাটা অনেকটা পরে এসে বুঝতে পেরেছি। যখন বুঝতে পেরেছি তখন সেই যে উদ্যম নিয়ে রাজনীতি করা, যে মানে ভীষণভাবে এনার্জি নিয়ে রাজনীতি করা বা ট্রেড ইউনিয়ন করা, সেটার থেকে আস্তে 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 সরে আসছি। এইটাতে এই যে সরে এসেছিস, এখন যে তুই সুন্দর সংসার করছিস, তুই মনে করছিস এটাই তোর সব, মানে দিস ইজ আলটিমেটাম? তোর ভবিষ্যতে কোনো প্রকল্প, কোনো চিন্তা? না, যখন আমি রাজনীতি করতামও, মানে ট্রেড ইউনিয়ন করতাম, আমার রাজনীতি করার জায়গা তো ট্রেড ইউনিয়ন, কারণ আমরা শ্রমিক আর কি, শ্রমিকের রাজনীতি। তো সেটা যখন করতাম তখন কিন্তু সংসারও করেছি, সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করেছি। এবং সবচেয়ে বড় ব্যাপার যে অনেক 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 উল্লেখযোগ্য মিটিং হয়তো আমার বাড়িতে হতো। সঞ্চিতা সেই সময় প্রেগনেন্ট, হ্যাঁ, রাত 12টা-1টা বেজে গেছে, মিটিং চলছেই, তখনও কিন্তু মানে সঞ্চিতা সেই অবস্থাতেও কিন্তু সাহায্য করেছে, মানে আমাদেরকে মিটিংটা ঠিকঠাক হওয়ার জন্য বা মতন শেষ করার জন্য সবাইকে চা ফা করে দেওয়া, এই করে। তো সেই সময়টাও করেছি, সংসারও করেছি, রাজনীতি, সেটা বাধা ছিল না, সেটা কোনোদিনও সঞ্চিতা বাধা দেয়নি আমাকে, যে এই তুমি গেলে ফিরলে বিকেলবেলায়, হ্যাঁ, সেটাতে বাধা দিত না। আমার কাজের মধ্যেই রাজনীতি করাটা, আমাদের ট্রেড ইউনিয়নের মধ্যে কাজও করছি, সংগঠনও করছি, এই দুটো জিনিসই একসাথে চলতো। মানে সংসারটাকে কোনোদিন আমি মানে একদম ফেলে রেখে মানে রাজনীতি করা, সেই মানে এই জায়গাতে এই দিক থেকে তুই একটা মানে ব্যালেন্স জেন্টলম্যান, একদম ব্যালেন্স রেখেছি। সেই জায়গাটায় আমার কোনোদিনই টলমল হয়নি, মানে আমার সংগঠন করার জন্য পরিবার সাফার হয়েছে, এটা কোনোদিনও হয়নি। না, তুই যে জায়গাতে শুরু করেছিলি রাজনীতি, না এই নিয়ে তোর জীবন, এই যে তোর চাকরি বা যেটাই করিস, তুই যে জায়গাতে শুরু করেছিস আর যে জায়গায় এসেছিস, মানে তুই মনে করিস দিস ইজ ইয়োর ফাইনাল স্টেজ, না এরপর আরও কিছু এগোনো যেতে পারে, আরও কিছু এগোই বলে চিন্তাভাবনা করেছিস? এটাই তো পূর্ণতা, মানে ইজ ইট কমপ্লিট? অনেকটা পূর্ণতা বলতে পারিস। আমি রাজনীতি করেছি, মন দিয়ে করেছি, নিজের মন থেকে সমস্ত কিছু আদর্শ মেনে করেছি, কোনো রকম ফ্যালাসিতে থাকিনি, কোনো রকম ইয়ে থাকে সে যতদূর অবধি করেছি। যখন থেকে সরে এসেছি, এই ট্রেড ইউনিয়ন থেকে যখন সরে এসেছি, যদিও আমি মেম্বার, এমনি ট্রেড ইউনিয়নের এমনি যে আমাদের যে সংগঠন, সেই সংগঠনের আমি মেম্বার এখনও, কিন্তু সংগঠনের মানে কাজগুলোতে বা যারা আমি যে কাজগুলো আগে করতাম তারা অন্য কেউ করে বা সবাই মানে এগিয়ে এসছে, তো সেই জায়গার থেকে জায়গাটায় নেই। কিন্তু মানে আমার যতদিন অবধি এই ব্যাপারটা ছিল, সেটা সেই মানসিকভাবে আমি পূর্ণতাতেই ছিল, মানে আমার মানসিক ইয়ে ছিল। এখন তো চাকরিটা মোটামুটি শেষের দিকটায় আসছে। এই রাজনীতিতে বাদ দিলে, এই যে চাকরি করে সংসার করছিস, মেয়ে চাকরি করছে, তাহলে তুই কি এখন বলতে পারিস যে আই এম এ কমপ্লিট ম্যান অ্যাজ ওয়েল অ্যাজ রেমন? রিয়েলি এটা খালি আমি বলা না, যারা আমাকে দেখেছে, মানে এটা কি তো সাকসেস, মানে একদম 100% সাকসেস, এটা আমার 100%। মানে তোর সাকসেস ডেফিনিশনটা কি? এটাই সাকসেস, যে আমি সব কিছু করেছি, মানে আমার সময় মতন করে সব জিনিসগুলোকে, হার্ডেলগুলো পার করেছি। মেয়ে, তার পড়াশুনো, সে চাকরিতে জয়েন করা, হ্যাঁ, সব কিছু, বাড়ি করা, এভরিথিং, মানে সমস্ত ব্যাপারগুলো, সেগুলো এর মধ্যে থেকেই আমি করেছি। এবং আমি নিজেকে মনে করি যে আমি এখনও আমাদের 100%। এটা কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা। আমি এখনো পর্যন্ত আমি নিজে খুব স্যাটিসফাইড নিজের জায়গায়। আমরা অনেকেই বলতে পারি না। আমরা বহু মানুষ না, বেশিরভাগ মানুষই আমরা সবসময় আঙুল তুলে থাকি, আমি এটা পাইনি। মানে প্রশ্নের বলতে আছে, ওর কিন্তু নিজের ভাগ্যের প্রতি কোনো আক্ষেপ নেই, যে যা করেছে ওয়েল, আই ডিড ওয়েল,
এই জিনিসটা কিন্তু আমরা বলতে পারি না, আমাদের সবসময় রাগ কি আমরা এটা পাইনি ওটা পাইনি, জীবনে অনেক কিছু না পাওয়ার ভিড়ে এমনভাবে মিশে যায় যে পাওয়াগুলোকে দেখতে পাবে। এটা কিন্তু প্রশান্ত করে দামি কথা বললো যে আমি সাকসেস, আমার কাছে এইটাই যথেষ্ট, মানে এটা এনাফ, এটা ভালো হয়েছে। আচ্ছা, এই যে 18 আরবিসিয়ান্স আমরা প্রায় 3 দশক পরে এই যে হঠাৎ করে এতগুলো ছেলে মেয়ে কোথা থেকে কিছু জানা কিছু অজানা কিছু ভুলে যাওয়া, সে এতগুলো হুড়ুর করে সে জুটলো, কেউ লম্বা কেউ বেটে কেউ মোটা কেউ রোগা, এই জিনিসটা তো কেমন লাগে? মানে এই যে এতগুলো লোক এসে হঠাৎ করে জীবন ঢুকে ছিল না, হয়তো 2-4 ছিল, হয়তো মঞ্জু ছিল না, মঞ্জু নাম্বার দিয়ে হারিয়ে ফেলেছি, হ্যাঁ আমি দিয়েছি, তোর থেকেই নিয়েছি, আমি সবাইকে দিয়েছি নাম্বার যাতে যাতে পেয়েছি। আসলে 18 আরবিসিয়ান্সটা আমার কোনো ব্যক্তিগত না, প্রশান্ত কোনো ব্যক্তিগত না, কারোর ব্যক্তিগত না, এটা একটা সমষ্টি। আমরা কলেজে পড়েছিলাম একসাথে, তাদেরকে নিয়ে একটা সমষ্টি, এর মধ্যে কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার মধ্যে কারোর কিছু নেই, কেউ ব্যক্তিগত চাওয়া পাওয়া কিছু নেই। যদি ব্যক্তিগত কিছু পাওয়া থাকে সেটা হচ্ছে একটা নির্মল আনন্দ। এই আমরা সবাই একসাথে আছি, আমরা একটা নিজেদের জায়গা দুঃখ কষ্ট ভাগ করি, একটু আড্ডা মারতে যাই, হয়তো ভবিষ্যতে যখন আমরা রিটায়ার করে ফেলবো সব, হয়তো এখানে আড্ডা মারতে আসবো, এই সুযোগে সময় কিছু ভালো দায়িত্ববোধে পরিচয় দেওয়া কাজকর্ম করার চেষ্টা করি। এর বাইরে কিন্তু 18 আরবিসিয়ান্স কাউকে ব্যক্তিগত কিছু পাইয়ে দেওয়া বা কেউ ব্যক্তিগত কিছু পাওয়ার জন্য এখানে পায়ও নি বা কিছু পাইয়েও দেয় না। ঠিক সেই এই যে এতগুলো লোক তোর জীবনে ঢুকে গেল, এটা তোর কেমন লাগে? মানে কেমন, এটা তোর বিরক্ত হয়নি যে এতগুলো লোক সারাক্ষণ মেসেজ করছে, গুড মর্নিং, জল ফুটছে, চা খাচ্ছি, বৃষ্টিতে ভিজছি, এই যে মেসেজ হয়ে যাচ্ছে? দেখ, ব্যাপারটা হচ্ছে যে আমি যেই প্রফেশন থেকে বিলং করি, যেই প্রফেশনে আমি ছিলাম বা দীর্ঘ সময় তো অনেকটা সময় বাইরে ছিলাম, মানে এই রাজ্যের বাইরেও আমি অনেক দিন ছিলাম, গয়াতে ছিলাম, কাঠিয়ারে ছিলাম চাকরি করে। এই প্রফেশনের একটা জিনিস ছিল, এই বন্ধুত্বর ব্যাপারটা মারাত্মকভাবে ছিল। মানে প্রফেশনাল কালিগ যারা হয়, মানে চাকরির সূত্রে প্রচুর বন্ধুত্বর মধ্যে আমরা থাকতাম, একসাথে আড্ডা মারা, একসাথে গল্প করা, সেগুলো ছিল। কিন্তু এই 18 আরবিসিয়ান্স মানে এই কলেজ জীবনের যে বন্ধুগুলোকে, সেগুলো দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে আনটাচ ছিলাম, তাদের সঙ্গে যোগাযোগ ছিল না। এটার মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে যাদের সঙ্গে মিশতাম তাদের সঙ্গে যদি আরেকবার পরিচয় হতো, দেখা হতো, এই ব্যাপারটা সবসময় ছিল। যখন 18 আরবিসিয়ান্স গ্রুপটা ক্রিয়েট হলো, তুই বিশ্বাস করতে পারবি না আমি কি এক্সাইটেড ছিলাম। এবার এক্সাইটেড যে সামগ্রিকভাবে এই 200 মেম্বার বা 250 মানুষকে একসাথে দেখা বা জানার ইচ্ছে, সেটা নয়। ইচ্ছে ছিল যাদের সঙ্গে একসাথে আড্ডা মারতাম, পড়াশোনা করতাম, তারা কি আমার মতনই আছে, তারা কোথায় আছে, কি অবস্থায় আছে, হ্যাঁ কাদের সঙ্গে আছে, তাদের মানে এই ব্যাপারটা আমাকে খুব নাড়া দিত। মানে ইমিডিয়েটলি আমাকে দরকার আর কি। এই করতে গিয়ে আমি তোকে বলেওছি যে আমাকে এই নাম্বারগুলো দরকার, এটা দে। আমি কিছু নাম্বার, আমি সঞ্জীবকে খুঁজতে গিয়ে, যেমন একসময় সঞ্জীবকে পেয়েছি, তারপরে সঞ্জীবকে হারিয়ে গেছি, আবার সঞ্জীবকে পেতে গিয়ে মানে খুঁজতে গিয়ে ইছাপুর মোনা বিভিন্ন পাড়ায় গিয়ে গিয়ে লোককে বলে এই করতো, কে কি করে এখন জানতাম না, কিন্তু তখন গিয়ে করতে 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 পরেশকে খুঁজে পাওয়া, আবার পরেশের বাড়ি বহু যুগ আগে গেছি, মানে কলেজ পড়াশোনা করা, তারপরে চিনতে পারবো কিনা সেই এক্সাইটমেন্ট আমার ভীষণভাবে ছিল। এবং যখন এই পরিস্থিতিটা গড়ে উঠলো, এবং এই এটাও তো একটা বিরাট বড় কর্মযোগ্য আর কি, এই ঘটনাটা হলো, গ্রুপ মানে ইয়ে হলো, তৈরি হলো, এবং এই কার্যের মধ্যে নিজেকে মানে যুক্ত হতে পারলাম, আর নিজেকে মারাত্মক ভালো লাগছিল। এবং এই ভালো লাগাটা তোকে মানে ভাষায় ব্যক্ত করতে পারবো না, যে কত মানে আবার ফিরে পাওয়া এবং মানে মন খুলে আবার আনন্দ করা, হ্যাঁ নতুনভাবে, এটা একটা বিরাট এক্সাইটমেন্ট আমার লাইফের। আমি খুব এনজয় করেছি এটা। তো এর মধ্যে 18 আরবিসিয়ান্সের মধ্যে এই যে সহৃদয়, যেটা প্রাথমিকভাবে ছিল না, আর প্রাথমিকভাবে একটা অ্যানুয়াল মিট আবার দেখা ছিল, পরে সহৃদয়টাকে আমরা ডেভেলপ করলাম। এই সহৃদয় সম্বন্ধে থেকেই মতবাদ প্রশ্ন করি, মানে এই যে কাজগুলো করা হচ্ছে, এগুলো করা উচিত বা খুব কি প্রয়োজন, বা যেভাবে হচ্ছে সেটা কি খুব ফলপ্রসূ, বা এটা নিছক সময় কাটানোর জিনিস, মানে এটা কিন্তু কী হয় দেখি সহৃদয় জিনিসটাকে? আমার ব্যক্তিগত অভিমতটা একদম ভিন্ন সহৃদয় সম্পর্কে। কারণ এই সহৃদয়টা মানে সম্বন্ধে এই কারণে ভিন্ন যে আমি এই কাজের সঙ্গে, এই রকম কাজের সঙ্গে, সহৃদয় মানে তো একটা মানুষের সেবা করা, মানুষের জন্য করা, তার জন্য নামটা সহৃদয়, এবং গড়ে উঠেছে সংগঠনটা। এবার আমার কাছে এই জিনিসটার সংজ্ঞাটা একদমই ভিন্ন রকম, এই কারণে কি আমি এই ব্যাপারের সঙ্গে একটা যোগাযোগের মধ্যে থাকতামই। মানে লাস্ট ধর সহৃদয় তৈরি হওয়ারও বছর 7-10 আগের থেকেই আমি এরকম একটা সেই রকম কোনো এই সহৃদয় বলে কোনো রকম অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত নেই,
কিন্তু আমরা নিজেরা বন্ধুরা, কিছু বন্ধু যারা নিজের জায়গায় সবাই সুপ্রতিষ্ঠিত, তারা প্রত্যেকেই এই অ্যানুয়ালি আর কি প্রতি বছর কোনো না কোনো সংস্থাকে খুঁজে বের করে হ্যাঁ আমরা তাদেরকে তাদের জন্য কিছু করার চেষ্টা করেছি, মানে তাদের জন্য করতাম। এবং এটা যে আবার আমার একটা মানে রুটিনে পরিণত হবে সহৃদয় হওয়ার পরে, এটা যে আমার একটা বিরাট দায়িত্বের মধ্যে চলে আসবে এবং তাতে যে আমি আরও ভালো থাকবো, সেই জিনিসটা আমার ফিরে পাওয়া সহৃদয়কে দিয়ে। এবং প্রতিটা সহৃদয়ের অনুষ্ঠান মানে আমি তোকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি মানসিকভাবে কতটা মানে একসাথে হয়ে যাই, মানসিকভাবে কতটা আমি তাদের সঙ্গে একসাথে থাকি। এটা যে কটা সহৃদয় হয়েছে প্রতিটা সহৃদয়ে আমার সম্পূর্ণ যোগদান ছিল। আরও ব্যাপকভাবে আসার আমার ইচ্ছে ছিল, হয়তো আসতে পারিনি, আরও ব্যাপকভাবে অনেক কিছু দিয়ে আরও হয়তো আমাকে এগিয়ে আসার ইচ্ছে থাকে, আমি হয়তো সেই রকমভাবে আসতে পারছি না আরও 2-3 জায়গায় ভিন্ন জায়গায় যুক্ত হওয়াতে। কিন্তু এই সহৃদয় হওয়ার পরে আমার মানে আমি অনেক খুব ভীষণ আনন্দ পাই এই কাজগুলো করতে গিয়ে। খুব দারুণ কথা বলো। সহৃদয় একটা নিজের দায়িত্বটাকে আরও ভালোভাবে পালন করতে চাই। একদম সত্যি কথা, এই জিনিসগুলো ভাল লাগে। আসলে সহৃদয়টা সেই জন্যই সৃষ্টি যে আমরা সবাই যখন এক জায়গায় রয়েছি, এতগুলো কৃতযশা ছেলেমেয়েরা একসাথে রয়েছি, কতজনে কত কী করছে, ব্যক্তিগতভাবে কতজন কত বড় বড় সমস্যা উল্লঙ্ঘন করেছে, আবার নিজেকে স্থাপিত করেছে। হয়তো একসময় ব্যালেন্স হারিয়ে ফেলেছিল, আবার নিজেকে ব্যালেন্স করে ফেলেছে। তো এতগুলো মানুষ একসাথে একটা কাজ করা যাবে না কেন? করে চলেছি, নিশ্চয়ই আমরা আরও ভালো কিছু করব আমাদের সব বন্ধুরা মিলে, সেটাই চিন্তা ভাবনা রাখবো। তোর এর সম্বন্ধে মানে মনে হয় মানে কোনো এই যে সহৃদয় চলছে বা আমাদের 18 আরবিসিএস, মানে তোর কিছু নতুন কোনো প্রস্তাব যে এরকম করলে ভালো হয়, বা সহৃদয় যেমন চলছে একটু পরিবর্তন আনা, এরকম করলে ভালো হয়, তোর কিছু নিজস্ব কোনো চিন্তা ভাবনা? না দেখ, এই খুঁজে পাওয়া, এই দুস্থতা খুঁজে পাওয়া, দুস্থ মানুষের মধ্যে যাওয়া, যাদের প্রয়োজনীয়তা, এগুলো তো আমাদের সহৃদয়ের একটা গোষ্ঠী আছে যারা ভালো মতন করে। সেখানে আমার খুব মানে তারা যেটা করে সেটাকে আমি ব্যাপকভাবে নিই আর কি, সেটা খুঁজে নেওয়া সেই সময়টুকু আমার পক্ষে হয় না বলে আমি আর সেটা পারি না। তবে মানে যেভাবে হচ্ছে আরেকটু বড়োভাবেও আমরা হয়তো আগামী দিনে আসতে পারবো, এটা আশা করি। মানে সবার যোগদান যদি থাকে, সবাই যদি সেই রকমভাবে হেল্প করে, আরও ভালোভাবে আসতে পারবো আমরা, এটুকু মনে করি। হ্যাঁ, তবে এখনও পর্যন্ত যেই কাজগুলো সহৃদয় হয়েছে, আমার প্রতিটা কাজেই মনে হচ্ছে যে পূর্ণতা পাচ্ছে কাজে যেন কোনো না কোনোভাবে একটা মানে স্যাটিসফ্যাকশন লেভেলে আমরা পৌঁছতে পারছি, এটা যেন হচ্ছে। সেটার থেকে আমার দুর্বলতা খুঁজে আমি খুব একটা পাই না। এই দিয়ে তুমি বললি সময় পায় না। আচ্ছা, যখন সময় পাস, অলস সময়, কোনো কাজ নেই, এভরিথিং ইজ ওকে, বাড়িতে খাবার রয়েছে, ফ্রিজে খাবার রয়েছে, মিষ্টি রয়েছে, ঝাল রয়েছে, সব কিছু রয়েছে, বেশ শান্তশিষ্ট, কোনো রাজনীতি আসছে, সে হঠাৎ করে যদি অলস সময় পাস, কী করিস? মানে অলস সময় পেলে তুই কীভাবে কাটাবি? ঘুমাবি, না গল্প বই পড়বি, না আনমনে ঘুরে বেড়াবে? এখন আর সেই গল্পের বই পড়া হয় না, সত্যি কথা বলতে গেলে পড়া হয় না। তো আমার কাজটা তো 9:30 থেকে 9টা 9:30 বেরিয়ে যাই, কোনোদিনও সকাল 7:30তেও বেরিয়ে যাই। হ্যাঁ, কাজের তো কোনো সেই রকম সময়সীমা নেই, মানে কাজটা শেষ হওয়ার কোনো সময়সীমা থাকে না। আমরা নিজেরাই একটা জায়গায় শেষ করে বাড়ি ফিরে আসি। তো সেটা সন্ধেবেলায় হয়ে যায়, কোনোদিনও রাত হয়ে যায়, কোনোদিনও বিকেলে একটু তাড়াতাড়িও ফেরা হয়। তো এগুলো ফিরে আসার পরে সাংসারিক কিছু কাজকর্ম থাকার পরেও হ্যাঁ আমি মানে একটা হঠাৎ কিছু মোবাইলে দেখতে দেখতে একটু অলস সময় একটুখানি ঘুমোতে খুব ইচ্ছা করে। মানে এই ঘুমের ব্যাপারটায় সঞ্চিতার কাছে আমাকে বারে বারে শুনতে হয়, তুমি ঘুমোচ্ছে কেন এত? মানে কাজকর্ম ফিরে এসে আমি ওকে এটাই বলে স্যাটিসফাইড করি, দেখো আমি এত কাজ করে এসেছি, এত কিছু করে এসেছি, এরপর আমাকে একটু ঘুমোতে দাও, আমি একটু ঘুমোতে চাই ঠিক মতন। ফলে এই ঘুমটা পার্সোনাল সময়, এই সময়টা আমাকে কোনো ডিস্টার্ব করো না, আমি কোনো কাজ করতে পারবো না, হ্যাঁ আমি এখন ঘুমাবো। ফলে যদি আমি কোনো সময় বিকেল 5টায় ফিরে আসি, তবে 7:30 8টা অবধি ঘুমিয়ে নিতে ভালোবাসি। তারপরে আবার উঠে একটু মানে ওদের সবার সঙ্গে গল্প করলাম, এই করলাম, একটু বাইরে কোনো কাজ থাকলে বাইরে কাজে গেলাম। না, এমন যদি হয় তোকে কাজে বেরোতে হলো না, এভরিথিং হোয়াট ইউ ওয়ান্ট, যা কিছু চাস সব কিছু রেডি, সব প্রস্তুত, খাবার দাবার জামা কাপড়, তাহলে সে দিনটা কাটাবে কি করে? মানে এইরকম পরিস্থিতি আমার সঙ্গে ঘটেনি একদম। যদি ঘটে এরকম স্বপ্ন, আমি মাঝে মাঝে ভাবি যে আমি সকাল থেকে রাত অবধি, আমি সঞ্জিতাকে আগের দিন বলি, শুক্রবার রাতে বলে দিলাম, সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে আমাদের ছুটি থাকে, আর 4টে সানডে ছুটি। তা আমি সঞ্জিতাকে বললাম কালকে সেকেন্ড স্যাটারডে আছে, আমাকে কিন্তু কোনো কাজ বলবে না, আমি কিচ্ছু পারবো না, আমি সারা আগের সপ্তাহে সব করে দিয়েছি তোমাকে, এই সপ্তাহে আমাকে কিছু বলবে না, আমি কিন্তু খুব রেস্ট নিতে চাই এই সপ্তাহে। সঞ্জিতা কিচ্ছু বললো না, কোনো উত্তর দিল না, ঠিক আছে।
ব্যাস আমি রাতে ঘুম থেকে সকালবেলায় উঠলাম 8টা সাড়ে 8টা অবধি মানে ঘুমোলাম মন দিয়ে, ঘুমিয়ে এবার ওঠার পরেই চার জলটা দেওয়ার পরেই মোটামুটি ওর তৈরি থাকে যে এই কাজগুলো তোমাকে আজকে করতে হবে, এবং কাজগুলো এমন থাকে যে আমাকে করতেই হবে, মানে কাজগুলো আমি যে সরে যাবো তা না। চাই আমাকে কাজ থেকে সরে আসতে বললাম, আজকে যা আছে রান্না বান্না করে দাও, কোনো কিছু দরকার নেই, আমি ঘরে থাকবো, কোনো আড্ডা মানে ঘরে কিন্তু আড্ডা মারবো একটু এই করো, কিন্তু আমাকে সেই কাজটা করে দিতেই হয়। আর যদি আমি এইরকম অলস সময় পাই যে 24 ঘন্টা, তবে সারাটা সময় তো আমি পারবো না, কিছু সময় আমাকে বাইরে বেরিয়ে আড্ডা মারতে হবে, গল্প করতে হবে, টিভি দেখতে হবে, রাজনীতির গল্প শুনতে হবে, হ্যাঁ এই করেই অলস সময়টা কাটাবো আর কি। এমনি ঘোরাটা ঘুরতে ভালোবাসি। হ্যাঁ, ঘুরতে তুই তো এমনি যথেষ্ট ঘুরিস। হ্যাঁ, আমি তো এমনি বাইরে বেরিয়ে আমাদের ম্যাক্সিমাম থাকতে হয়, কনফারেন্সগুলোর জন্য, মিটিংয়ের জন্য ম্যাক্সিমাম সময় বাইরে বেরিয়ে আমাদের হয়, ঘুরতে যাই বা এমনিও ঘোরা হয়। তবে আরও বেশি ঘুরতে চাই আমি, হ্যাঁ, যেটা এখন সময় করে উঠতে পারছি না, যেটা আমার ক্ষেত্রে সবচেয়ে বড় মানে প্রতিবন্ধকতা বলতে পারিস, যে আমার সময় হয়ে উঠছে না। রিটায়ারমেন্টের পরে আমার ইচ্ছে আছে যে আমি আর সারা মানে অনেকটা সময় ঘোরার পেছনে সময় দেবো, এটা আমার ইচ্ছা আছে। ঘুরতে আমি ভীষণ ভালোবাসি। এখন যখন পাড়ায় ফিরে যাস, এখন সেই পুরনো বন্ধুদের পাস আড্ডা মারতে পারিস? একদম। কি তোর পাড়াতে কি ডাকনাম কি? আমার পাড়ায় ডাকনাম ছোটন। ছোটন? হ্যাঁ। এখনো গেলে ছোটন আড্ডা মারতে যায়? এখনো আমি কাঠিয়ারে ফিরলে বাঙালি তো আড্ডা মারতে, বাঙালি আড্ডা মারবে। আর ওটা যেহেতু বাঙালিদের একটা বিরাট বড় মানে অংশ, বাঙালি অংশ মানে ছিল, একসাথে পড়াশোনাটাও পুরো বাঙালি স্কুলে, রামকৃষ্ণ মিশন বিরাট বড় অ্যাসোসিয়েশন, সেখানে পড়াশোনা, তার প্রত্যেকেই চাকরি সূত্রে বাইরে, তারা আবার আসে নানা রকমভাবে একসাথে যখন হই, বা পাড়ায় আমি গেলাম মানে বাবা মাকে দেখতে গেলাম, দুদিন থাকলাম, দুদিনের মধ্যে একটা দিনের মধ্যে পুরনো যারা বন্ধুবান্ধব যাদের সঙ্গে শুরুটা হয়েছে তাদের সঙ্গে এখনও জমিয়ে আড্ডা হয়, তাদের সঙ্গে এখনও মন খুলে আড্ডা হয়, মানে ভীষণ ভালো লাগে বাড়িতে ফিরে এসে। তারপরে এই জিনিসটা তোমাদের খুব ভালো চাই, মানে তোর মধ্যে একটা সম্পৃক্ততা রয়েছে, খুশি যা আছে, বিন্দাস আছে। খুশি আমি আমার প্রফেশনাল, আমি তোকে বলছি যে আমাদের প্রফেশন অনেক হ্যাজার্ড আছে, অনেক প্রফেশনাল হ্যাজার্ডকে আমি খুব সহজেই কাটিয়ে উঠতে পারি, মানে সেই রকমভাবে কমপ্লেক্স সিচুয়েশনে আমি কখনো নিজেকে জড়াইও না, থাকিও না, আমি আনন্দটাকে বেশি উপভোগ করি। দেখবি দীর্ঘদিন মানে দীর্ঘ সময় আমি আমার প্রফেশনাল কালিগ যারা আছে বা আছে তাদেরকে ডেকে বাড়িতে আড্ডা, একসাথে হই হুল্লোড় করা, হ্যাঁ, এগুলোতে আমি অনেকটা সময় দিই। মানে ভালোবাসতে, মানে আমি ভালো থাকতে চাই বন্ধুদের মধ্যে, ভালোবাসার মানুষগুলোর মধ্যে, এটা আমার সবচেয়ে বড় মানে, এবং এটা আমার স্ট্রেংথও বলতে পারি যে আমি তাদেরকে পাইও কাছে, বারংবার পাই। এই যে তোকেই আজকে সকালবেলায় হঠাৎ করে তোর আসার খবর আমাকে মানে ভীষণভাবে আনন্দ দিই যে পূর্ণেন্দু আসবে, ওর সঙ্গে খানিকটা সময় আড্ডা মারবো, হ্যাঁ, এই ব্যাপারগুলো এত সুখের মধ্যেও যদি বলা হয় তোর জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত কি, তাহলে তুই কোনটা নির্দিষ্ট করবি? আমার সবচেয়ে সুখের মুহূর্ত আমার মেয়ের জন্ম আমার জীবনের সবচেয়ে বড় সুখের মুহূর্ত। আমার মেয়েকে, আর এটা বাস্তব যে প্রফেশনাল গ্রোথ তো প্রত্যেকের থাকে, আমাদেরও ধর প্রফেশনে, আমাদের 89 আরবি সায়েন্সে অনেকেই এই প্রফেশনে আছে যারা নিজের গ্রোথ নিয়েছে, মানে ক্যারিয়ার গ্রোথ নিয়েছে। আমি আমার ক্যারিয়ার গ্রোথ কোনোদিনই নিইনি। আমি চেয়েছি আমি যেই পজিশনে থাকবো সেখান থেকেই যতটা গ্রোথ হয়, মানে তার এক্সট্রিম গ্রোথটা আমি নেব, কিন্তু প্রফেশনাল গ্রোথ যেটা সেটা আমি কখনো নেব না। এটা আমি আমার মানে ফ্যামিলিকে ছেড়ে যেতে চাইনি, আমি ফ্যামিলিকে এথিক্স এটা আমি ছেড়ে যেতে চাইনি, যদিও কিছুটা সাংগঠনিকভাবেও চিন্তাধারাটা ছিল না। আর মেয়েকে পাওয়া এবং মেয়ের সঙ্গে সময় কাটানো, এটা আমার ক্ষেত্রে সবচেয়ে বড়, মানে এটা আমার ক্ষেত্রে ভীষণ আনন্দের। ফলে একটা সময় মেয়েকে নিয়ে আমি সবসময় থাকতাম, মেয়েকে ছোটোবেলাটা ভীষণভাবে উপভোগ করেছি মেয়ের সঙ্গে, তো এটাই আমার সবচেয়ে সুখ। জীবনে এই অবধি এসে তোর মনে হয় তুই কোনো অন্যায় করেছিস কোনো দিন, যেটা তুই কাউকে বলিসনি, বা যদি বলা হয় যে তোমার কোনো গোপন স্বীকারোক্তি আছে যে কোনো অন্যায় করেছিস বলে, ভুল করেছিস? সেই রকম অন্যায় না, যেই অন্যায়গুলো আমরা মাঝে মাঝে করি বা করে ফেলেছি, সেটা এর পেছনে অনেক ক্ষতি করেছি, অনেক লেগেছি, করে ফেলেছি, সেগুলোকে যদি মানে সেই কোনো কাজের জন্য অনুশোচনা হয় তো যে এই কাজটা না করলে আমি ভালো করতাম না, এইরকম আজকে সে একদিন বাদে এসে তো যখন বুঝতে শিখেছিস। না, আসল কথা আমি প্রতিটা কাজ যখন করেছি, যেই সিদ্ধান্তগুলো নিয়েছি জীবনের, হ্যাঁ, তাতে কাউকে কষ্ট দিয়ে নিইনি কোনোদিনও। আমি সিদ্ধান্তগুলো খুব সঠিকভাবে সুন্দরভাবে নিয়েছি, এবং সেই সিদ্ধান্তটা যাতে সঠিক থাকে এবং আমি যাতে তাতে ভালো থাকতে পারি, তার যেই কাজগুলো করা দরকার সেগুলো আমি করেছি নিজের থেকে। এটা আমি নিজের থেকে করেছি চিন্তা, এবং আমি আমার জায়গায়, মানে এটা বড় করে বলার ব্যাপার নয়, আমি আমার জায়গায়, ঠিক আমার জায়গায় আমি আমার সমস্ত স্যাটিসফ্যাকশন পেয়েছি,
প্রফেশনাল স্যাটিসফ্যাকশন আমি 100% পেয়েছি এবং তাদের কাছে আমার মানে যোগ্যতাটা মানে গ্রহণযোগ্যতাটা অনেক বেশি এবং ভালোভাবে আমি সারা জীবন কাটিয়েছি। তোরা হয়তো জানতে শুনে যায় না, আমি চিনতাম প্রশান্তকে, কিন্তু প্রশান্তের যে অর্থ ছাড়া, অর্থের কথা কিন্তু প্রশান্ত একবার বললো না। বললো ওর জীবনে অনুভূতির কথা, আনন্দের কথা, সন্তুষ্টির কথা। এইটা যে এতটা সাবলীলভাবে বলতে পারলো, হয়তো আমিও বলতে পারবো না হয়তো, বা তোরা কজন বলতে পারি যাই না, এখনও পর্যন্ত ঠিক এরকমভাবে জীবনকে এত সাবলীলভাবে কেউ বলতে পারেনি। যতগুলো মানুষের কাছে গেছি, যতগুলো বন্ধুর কাছে গেছি, যা পেয়েছি ঠিক আছে, বিন্দাস। এই যে বিন্দাস ব্যাপারটা মনের মধ্যে, আমার মেয়ে, আমি, আমার সংসার, ঘুমাবো, খাবো, খুব সুন্দর ছোটো ছোটো জীবনগুলো নিয়ে, ছোটো ছোটো মুহূর্তগুলোকে নিয়ে ওর জীবনটা সুন্দর সাইছে এবং তার জীবন আক্ষেপ নেই। এটা একটা বড়ো জিনিস। তাহলে জানলাম একটু বল। এই যে ধর তোকে আমি বলছি যে আমি এখন তো সব শেষের দিকটা, আমার প্রফেশনাল কেরিয়ারটা এখন শেষের দিক, সবারই তাই। 4.5 বছর আর আছে, 4.5 বছর পরে আমরা এই প্রফেশন, আমাদের ব্যাচে যারা চাকরি বাকরি করে, 5 বছর না পারবে না, তুই ধরে আমার 58 যেহেতু আমাদের 58, এটা হচ্ছে 24, হ্যাঁ 32 ম্যাক্সিমাম 31 32 এর মধ্যে মোটামুটি সবাই ডেফিনেটলি সবাই আর সম্ভবই না। তুই বিশ্বাস কর, এখনো আমি যখন আমার প্রফেশনে থাকি, আমি আমার কাজের জায়গায় থাকি, অনেক ছোট ছোট ছেলেমেয়েরা এসছে, অল্প আমার থেকে অনেক বয়সে কম মেয়ে বা ছেলে, এরা এসছে কাজ করতে গিয়ে, তারা আমাকে এই কমপ্লিমেন্টটা যখন আমি পাই, আমার নিজেরই খুব ভালো। ওরা দেখে হয়তো বোঝে যে দাদা তোমাকে তো কোনোদিন আমি খুব চাপ দেখলাম না। আমাদের প্রফেশন তো একটা চাপের ব্যাপার আছে, একটা টার্গেট ওরিয়েন্টেশন, টার্গেট অ্যাক্টিভিটি, এইসব নানা রকম মধ্যে থাকে, হ্যাঁ একটা মানে এই ব্যাপারগুলো থাকে, করতে হবে সেল, এইসব। তুই বিশ্বাস করবি না, আমি এখনও পর্যন্ত না বিহারে যখন চাকরি করেছি তখন, না আমি ওয়েস্ট বেঙ্গলে যখন চাকরি করেছি, সর্বত্র আমি নিজেকে এমনভাবে এস্টাবলিশ করেছি আমার স্পিরিট দিয়ে বা আমার কাজ দিয়ে, যে আমি কখনো কাজটাকে বোঝাই মনে হয়নি এবং কাজটা আমি খুব হেসে করি এবং এত ভালোভাবে করি। অনেকে আমাকে দাদা তোমার এত বয়স হয়ে গেছে তবুও তুমি এত হাসছো, এত আনন্দ আছো, এত ভালোভাবে কাজ করছো।